বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মেলন কেন্দ্র শাপলায় মতবিনিময়ের জন্য যান শিক্ষার্থীরা। যারা আহত অবস্থায় প্রথমে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। এরপর ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এ আন্দোলন থেকে বের হয়ে যাওয়া যাবে না। ডক্টর ইউনূস বলেন, এই প্রতিজ্ঞা থেকে বের হওয়ার সুযোগ নেই। তারা কি চুপচাপ বসে থাকবে? তারা চেষ্টা ত্রুটি করবে না। দেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। এই সুযোগটা আমাদের হাত করে দেবে। এই সুযোগ যেন হাতছাড়া না। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকবে না। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ দুঃখ। সেই দুঃখ যেন আমাদেরকে দেখতে হবে। স্বাধীনতার পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ হাতছাড়া হলে দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না। কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়া, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে ভুলক্রমে যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে আমরা একযোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাআল্লাহ সফল করব। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়। তারা সবাই বলছে যে আমরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল ২০১১ সালের এপ্রিলে। তবে আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ১০.৪৯%। এর আগে জুলাই মাসের মূল্যস্ফীতির হার ছিল ১১.৬৬%। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১.৪৪%। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০.৪৫%। আগে তো পরিমাণে বেশি কিনতাম, এখন দাম বৃদ্ধি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একটু কম করে কিনতে হচ্ছে আর কি। আগে যেমন ১০,০০০ টাকা বেতন পাইছি, তো সব কিনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন ১০,০০০ টাকা বেতনে কিছু হয় না। মূল্যস্ফীতি মোকাবিলাকে অগ্রাধিকার দেয় গত ৮ আগস্ট ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার। এরপর পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কাঁচাবাজারগুলোর মনিটরিং শুরু করে শিক্ষার্থীরা, যার প্রভাব বাজারে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমরা যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর প্রেসার এবং টাকার অবমূল্যায়নের জায়গাটা বিবেচনা করি, তাহলে দেখতে পাবো টাকার মানটা এখন একটু স্থিতি অবস্থা ১১৮ থেকে ১২০ সেই জায়গাটায় ধরার সম্ভাবনা হয়েছে, ধরে রাখা সম্ভব হয়েছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আর্থিক ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় রাখা তাগিদ অর্থনীতিবিদদের। যে আর্থিক নীতি রয়েছে, সেই আর্থিক নীতির সাথে রাজস্ব নীতির একটা সমন্বয়, কোঅর্ডিনেশন, অর্থাৎ রাজস্ব নীতিতে আমি এমন ধার করব না যে ধারটুকু আমার টাকা ছাপিয়ে সেই ধার করতে হয়, তাহলে কিন্তু মূল্যস্ফীতির উপর একটা বড় প্রভাব ফেলে। নিত্য প্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দাম কমাতে সম্প্রতি আমদানি শুল্ক কমিয়েছে সরকার। সেই সঙ্গে চাষাবাদের জন্য প্রয়োজনীয় কীটনাশক আমদানিতেও শুল্ক কমানো হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সহ এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এর মধ্যে 10টিতেই প্রধান আসামি শেখ হাসিনা, সাথে তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ আসামি শত শত। দ্রুত তাদের বিচার শুরু করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর সহ 5 প্রসিকিউটর। রোববার দায়িত্ব নিয়েই তারা জানান, বিদেশে থাকা প্রধান আসামি সহ অন্যদের ফেরানো এবং দেশ থেকে কেউ যেন পালাতে না পারে, এজন্য তদন্ত পর্যায়েই গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। যারা ঠান্ডা মাথায় আমাদের নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এইটা আমাদের প্রায়োরিটি। খুব দ্রুতই বের করে ফেলবো যে কারা এই হত্যাকাণ্ডের সাথে, এই গণহত্যার সাথে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন। চিফ প্রসিকিউটর আরও জানান, মামলায় গণমাধ্যম কর্মী সহ অভিযুক্তদের বিষয়ে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সবার আগে আলামত সংরক্ষণে জোর তাদের। এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকের দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা।
সরকার ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ দ্রুত বিচারক নিয়োগ দেবে বলেও জানান চিফ প্রসিকিউটর। 2010 সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল জামাত ও বিএনপি নেতাদের মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য। 14 বছর পর আবার সেই আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার সহ অন্যান্যদের বিচারের জন্য আবারও প্রস্তুত হলো এই ট্রাইব্যুনাল। প্রধান প্রসিকিউটর ন্যায় বিচারের যে প্রতিশ্রুতি দিলেন, এখন দেখার বিষয় তা কতটা প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এর 3 দিন পর নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই 1 মাসে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে। রাজনীতি বিশ্লেষকেরা মন্তব্য করেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে সমস্যার চাপ তৈরি হয়েছে। আস্থা অর্জনের চেষ্টা করছে সরকার। সরকার আমাদেরকে একটা মানসিক একটা স্টেবিলিটি দিয়েছে, আমাদেরকে একটা স্বস্তি দিয়েছে। পুলিশকে এখন পর্যন্ত রিঅর্গানাইজ করতে পারে নাই। পুলিশ যারা আসবে না, স্যাক করো, তাদেরকে ডিসমিস করো। ডিসমিস করে হাজার হাজার তরুণ বেকার বসে আছে, তাদেরকে ট্রেনিং দিয়ে পুলিশে নিয়ে নাও। প্রশাসনের ক্ষেত্রে যে স্থবিরতা ছিল, শিক্ষা ক্ষেত্রে যে স্থবিরতাগুলো ছিল, সেগুলোকে সংকটে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে সরকারের গ্রহণযোগ্যতা আছে এবং এই সরকার স্বাধীনভাবে একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। রাষ্ট্রের ভেঙে পড়া কাঠামো পুনর্গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেটা দৃশ্যমান করতে তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। পলিটিক্যাল পার্টি, আপনার গণতন্ত্র চাইলে আপনার পলিটিক্যাল পার্টি জনগণের প্রতিনিধিত্ব সরকার তারা গঠন করবে। তো এটা করতে হলে আপনার সেজন্য তাদেরকে আনলিমিটেড সময় তো দেওয়া যাবে না, এবং সেই জন্য আমি মনে করি যে সরকারের একটা রোডম্যাপ দেওয়া উচিত। যে রোডম্যাপের বিষয়টি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সরকারের সময় নির্ধারণ করা, কতদিন সরকার থাকবে, এটা এই মুহূর্তে দিনক্ষণ বলে দেওয়া সম্ভবপর নয়। যেহেতু সংস্কার প্রশ্নটি আছে, সংস্কার দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু একটা সুষ্ঠু সূচনা যেন সরকার করে দিয়ে যেতে পারে, সেটাই প্রত্যাশা। একই সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়ে সরকারকে সতর্ক করেছেন এই রাষ্ট্রবিজ্ঞানীরা। এই সরকারে অনেক লোককে নেওয়া হয়েছে যারা আপনার 111-এর সঙ্গে জড়িত ছিল, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সাহায্য করেছে, শেখ হাসিনা সরকারকে নানাভাবে সাহায্য করে ক্ষমতায় রেখেছে। অভ্যন্তরীণ এবং বহিস্থ শত্রু এখনও সক্রিয় আছে, সেটাও সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় রাজ্যটির প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। শুক্রবার হওয়া এই হামলায় 1 জন নিহত ও অন্তত 5 জন আহত হয়েছে। এছাড়া নতুন করে সহিংসতায় আবারও উত্তপ্ত মণিপুর, খবর রয়টার্সের। সেখানকার জিরিবাম জেলায় 2টি সম্প্রদায়ের মধ্যে গোলাগুলিতে অন্তত 6 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে জিরিবামের একটি বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে বিরোধী সম্প্রদায়ের কয়েকজন বন্দুকধারী। এরপরই তাদের সাথে ওই এলাকার সাম্প্রদায়িক ব্যক্তিদের ব্যাপক গোলাগুলি হয়। এর আগে শুক্রবার বিষ্ণুপুর জেলার 2টি স্থানে রকেট হামলা চালায় দুর্বৃত্তরা। এতে 1 জন নিহত এবং 5 জন আহত হয়। পরে ইম্ফলের 5টি জেলায় জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। একই সাথে নিরাপত্তার স্বার্থে শনিবার মণিপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় রাজ্য সরকার।